তাহলে s is proportional to r equal to 1 to 2 তবে আমরা কি জানি না সিরিয়াস পদ্ধতিতে কুলম্বের সূত্রে সমীকরণ সিরিয়াস পদ্ধতিতে কুলম্বের সূত্রে না লিখব s is equal to q1 q2 ডিভাইডেড বাই r স্কয়ার তাহলে ফোর্সটা আমরা শূন্য বের করব q1 মানে কত 9 এক বসে দিলাম q1 q2 দুটো q হয়ে যাবে q ইনটু q ডিভাইডেড বাই r স্কয়ার মানে এর স্কয়ার তাহলে পুরো q এর জন্য q এর স্কয়ার তাহলে q এর স্কয়ার সমান 1 এটা একবার বলছি তাহলে q ইনটু 1 সিরিয়াস পদ্ধতিতে যদি সমজাতীয় আধান পরস্পর যদি 1 সেন্টিমিটার দূরত্বে থেকে এক ডাইন বল প্রয়োগ করে তাহলে তাকে আমরা একক আধান বিভব পার্থক্য তড়িৎচালক বল তড়িৎ প্রবাহ মাত্রা এবং রোধ এই পাঁচটা রাশিকে যদি আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারি তাহলে চলতড়িৎ চ্যাপ্টারটা আমাদের কাছে সবথেকে সহজ মনে হবে। এই পাঁচটা ফান্ডামেন্টাল এই পাঁচটা রাশিগুলোকে যদি আমরা বুঝতে পারি খুব সুন্দরভাবে তাহলে আমরা চলতড়িৎ চ্যাপ্টার খুব সহজে বুঝে নেব। তো আজকে আমি পড়াবো আধান সম্পর্কে, আধান বা চার্জ পড়াবো, তারপরে হচ্ছে তোমার মানে কুলম্বের সূত্র পড়াবো, তারপরে একক আধান পড়াবো। কুলম্বের সূত্রের মানে যে তোমার গাণিতিক রূপ এবং একক আধান এগুলো আমরা আজকে পড়াবো। প্রথম হচ্ছে তোমার আধান সম্পর্কে আমরা জানবো। প্রথমে আমরা পড়বো আধানটা কি। আধান হচ্ছে পদার্থের ভৌত অবস্থা। আধান পদার্থের কি ভৌত অবস্থা। যেমন হচ্ছে তোমার একটা পদার্থ, এর এর একটা মাস আছে, এর মাসটা হচ্ছে এই পদার্থের ভৌত অবস্থা। ঠিক তেমনই মানে আধানও একটা পদার্থের ভৌত অবস্থা। এবার আধানটা কি? আধান প্রথমে আমরা জানবো আধান কয় প্রকার। আধান হচ্ছে তোমার দুই প্রকার, একটা পজিটিভ আধান, একটা নেগেটিভ আধান। আধানের একক কি? আমরা যে কোনো ভৌত অবস্থা, যে কোনো পদার্থের ভৌত অবস্থার একক আছে, তো আমরা হচ্ছে তোমার আধানের একক লিখবো। তাহলে সিজিএস পদ্ধতিতে আধানের একক কি? সিজিএস পদ্ধতিতে আধানের একক কি? ইএসইউ। সিজিএস পদ্ধতিতে আধানের একক ইএসইউ, আর এসআই পদ্ধতিতে আধানের একক হচ্ছে তোমার কুলম্ব। তাহলে সিজিএস পদ্ধতিতে আধানের একক ইএসইউ, এসআই পদ্ধতিতে আধানের একক কুলম্ব। এবারে আমরা বুঝবো যে কোনো বস্তুতে বা মানে কোনো মেটালে, কোনো ধাতুতে আধান আছে কি সেটা আমরা কিভাবে বুঝবো। কোনো ধাতুতে আধান আছে কি সেটা আমরা কিভাবে বুঝবো। ধরো একটা ধাতু, মনে করি একটা ধাতু, যে কোনো ধাতু, লোহা হতে পারে, তামা হতে পারে, ব্রোঞ্জ হতে পারে, ফাইবার হতে পারে, যে কোনো ধাতু। এই একটা ধাতু আছে আর এই একটা ধাতু আছে। দুটো ধাতু যদি আমরা একটা নির্দিষ্ট দূরত্বে রাখি তাহলে সেই ধাতুতে যদি চার্জ থাকে, এতে যদি একটা চার্জ থাকে, যে কোনো চার্জ হতে পারে পজিটিভ চার্জ, পজিটিভ আধান বা পজিটিভ চার্জ। যদি এই ধাতুতে আধান থাকে এবং এই ধাতুতে আধান থাকে তাহলে এদের মধ্যে একটা বল ক্রিয়া করবে। দুটি আধানকে একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে রাখি এবং তাদের মধ্যে যদি একটা বল প্রয়োগ হয়, তড়িৎ বল প্রয়োগ হয়, তাহলে জানবো যে এই দুটি বস্তুতে আধান আছে। এই দুটি বস্তু, যদি একটি বস্তুতে আধান থাকে একটি বস্তুতে আধান থাকে না, তাহলে বল প্রয়োগ হবে না। আরেকবার বলে দিই, ধরো এই একটি বস্তু আর এই একটি বস্তু, এতে আছে পজিটিভ আধান, এখানে আছে নেগেটিভ আধান। এখানে আছে পজিটিভ আধান, এখানে আছে নেগেটিভ আধান। তাহলে এদের মধ্যে কি বল প্রয়োগ হবে? এদের মধ্যে তো একটা বল, যদি যদি যেহেতু আধান আছে তাহলে কি বলেছে যে আধান থাকার ধর্ম হচ্ছে, তাহলে দুটি আধান যদি একটি নির্দিষ্ট দূরত্বে থাকে তাহলে এদের মধ্যে একটা বল প্রয়োগ হবে। তাহলে এই দুটি আধানের মধ্যে কি বল প্রয়োগ হবে? একটা পজিটিভ একটা নেগেটিভ হলে তখন আকর্ষণ বল প্রয়োগ হবে। তখন আকর্ষণ বল প্রয়োগ হবে। আর যদি একটি পজিটিভ এবং অপরটিও পজিটিভ আধান থাকে, এখানেও যদি পজিটিভ আধান থাকে, এখানেও যদি পজিটিভ আধান থাকে, তাহলে এদের মধ্যে কি বল প্রয়োগ হবে? বিকর্ষণ বল প্রয়োগ হবে। বিকর্ষণ বল প্রয়োগ হবে। ওকে, এটা হলো। এবারে মানে কখন আকর্ষণ কখন বিকর্ষণ একটা লিখে দিই, যে হচ্ছে তোমার পজিটিভ 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 বিকর্ষণ, বিকর্ষণ, নেগেটিভ নেগেটিভ হলে বিকর্ষণ, বিকর্ষণ, পজিটিভ আর নেগেটিভ হলে তখন কেবল আকর্ষণ হবে। আকর্ষণ, পজিটিভ আর নেগেটিভ হলে তখন আকর্ষণ, বা নেগেটিভ পজিটিভ হলে সেই একই আকর্ষণ। ওকে, তাহলে এটা নোট করে নেবে।
তাহলে এটা হচ্ছে তোমার বোঝা গেল। এবারে এটাকে নোটস করে নেবে। নেক্সট, পজিটিভ আধান এবং নেগেটিভ আধান কোথা থেকে সৃষ্টি হয়? তাহলে কি পজিটিভ আধান সৃষ্টি হয় হচ্ছে তোমার প্রোটন থেকে। পজিটিভ আধান সৃষ্টি হয় প্রোটন থেকে, প্রোটনকে আমরা পি দ্বারা ডিনোট করি, এবং নেগেটিভ আধান সৃষ্টি হয় ইলেকট্রন থেকে। ইলেকট্রনকে ই দ্বারা সৃষ্টি করি, ইলেকট্রনকে ই দ্বারা ডিনোট করি, ঠিক আছে? তাহলে পজিটিভ আধান কোথা থেকে সৃষ্টি হয়? প্রোটন থেকে, এবং নেগেটিভ আধান সৃষ্টি হয় ইলেকট্রন থেকে। তাহলে প্রোটন আর ইলেকট্রনটা কি? প্রোটন আর ইলেকট্রনটা কি? প্রোটন হচ্ছে তোমার, প্রোটন হচ্ছে তোমার মানে অতি ক্ষুদ্র ঋণাত্মক কণাযুক্ত চার্জ বা ঋণাত্মক কণাযুক্ত আধান। অতি ক্ষুদ্র ঋণাত্মক কণা মানে হচ্ছে তোমার এটা অতি ক্ষুদ্র নেগেটিভ নেগেটিভ আধানযুক্ত কণা। তাহলে কি ইলেকট্রন প্রোটন হলো অতি ক্ষুদ্র পজিটিভ আধানযুক্ত কণা। তাহলে ইলেকট্রন হলো অতি ক্ষুদ্র নেগেটিভ আধানযুক্ত কণা, এবং প্রোটন হলো অতি ক্ষুদ্র পজিটিভ আধানযুক্ত কণা। এবং আধানের মান কখনো মানে ইলেকট্রনের অর্ধেক হবে না, মানে আধানের মান সর্বদা ইলেকট্রনের পূর্ণ গুণিতক হবে বা ইলেকট্রনের মানের সমান হবে। ইলেকট্রন এবং প্রোটনের চার্জ কি? আমরা এবারে জানবো যে ইলেকট্রন এবং প্রোটনের চার্জ কি। ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ বা ইলেকট্রনের আধান, ইলেকট্রনের আধানের মান, আধানের মান হচ্ছে তোমার -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এটা হচ্ছে তোমার ইলেকট্রনের আধানের মান বা ইলেকট্রনের চার্জের মান, ঠিক আছে? প্রোটনের প্রোটনের চার্জের মান কি? প্রোটনের চার্জের মান হচ্ছে তোমার পজিটিভ, যেহেতু এটি পজিটিভ আধানযুক্ত কণা, তাহলে পজিটিভ 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। আর আধানের মান, আধানের মান কখনো এই মানের থেকে ছোট হবে না, এই বা মানে এই মানের পূর্ণ গুণিতক হবে। আধানের মান সর্বদা এই মানের পূর্ণ গুণিতক হবে। মানটা কি? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম ইন্টু, আচ্ছা ধরা 1.6 ইন্টু 10⁻⁻19 এই মানের সঙ্গে পূর্ণ গুণিতক হতে হবে। ধরো 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, হচ্ছে তোমার 4 হতে পারে, এন এন হতে মানে এন এন ধরে নিলাম, ঠিক আছে? মনে করে নিলাম যে এটা এন, এন ইন্টু এটা, এটাই হবে আধান। আধানকে আমরা কিউ দ্বারা ডিনোট করি, ঠিক আছে? আধানকে আমরা কিউ দ্বারা ডিনোট করি, ঠিক আছে? তো মানে আধানটা ইলেকট্রনের মানের পূর্ণ গুণিতক হতে হবে, না হলে আধান হবে না। যেমন কোনগুলো আধান হবে না আর কোনগুলো আধান হবে সেটা আজকে দেখাবো। এটা এটা বোঝা গেছে যে পজিটিভ আধান প্রোটন দ্বারা সৃষ্টি হয়, নেগেটিভ আধান ইলেকট্রন দ্বারা সৃষ্টি হয়, ঠিক আছে? তারপরে ইলেকট্রন হলো অতি ক্ষুদ্র নেগেটিভ আধানযুক্ত কণা, আর প্রোটন হলো অতি ক্ষুদ্র হচ্ছে তোমার পজিটিভ আধানযুক্ত কণা। ইলেকট্রনটা কি তাহলে? নেগেটিভ আধানযুক্ত কণা। ইলেকট্রনের চার্জ এই তো -1.6 × 10⁻19 কুলম, প্রোটনের চার্জ হচ্ছে +1.6 × 10⁻⁻19 কুলম। এবার আসছি মেন পয়েন্টে, যেটা এই এতক্ষণ যেটা লিখেছি সেটা পুরো পরিষ্কার হয়ে যাবে আজকে। আমরা কি জানি না, আধানের মান সর্বদা, আধানের মান সর্বদা, আধানটা আধানের মান সর্বদা আমরা শিখেছি নেক্সট মানে আগের স্লাইডে আমরা শিখেছি যে আধানের মান সর্বদা ইলেকট্রনের মানের পূর্ণ গুণিতক হবে। মানে কি? N/E Q = N। আমরা কি জানি যে মনে করি একটা আধান এই কিউ, এই আধানটি বলে দিয়েছে যে 1 ইন্টু হচ্ছে তোমার 1.6 ইন্টু 10⁻⁻19। তাহলে এটা কি আধান হবে? আর একটা বলে দিয়েছে ধরো যে 2 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻
-19, এটা আধান হবে যদি বলে যে 3 × 1.6 × 10⁻19, 10⁻19, এটাও আধান হবে যদি বলে 2.5 × 1.6 × 10⁻19, তাহলে এটা আধান হবে না। কেন না, এটা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা নয়। n এর মান আমি বলে দিয়েছি যে পূর্ণ সংখ্যা হতে হবে n এর মান পূর্ণ সংখ্যা হতে হবে, তবে সেটি আধান হবে, নাহলে আধান হবে না। যেমন এই তাহলে আমরা কি জানলাম যে q = n e, যেখানে n হবে পূর্ণ সংখ্যা, যেখানে n হবে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি, যেমন 1 2 3 4 ... এরকম যাবে, ঠিক আছে। পূর্ণ সংখ্যা মানে ... যাবে পূর্ণ সংখ্যা। আর যদি মানে 2.5 হয় বা পয়েন্টে আসে, বা হচ্ছে তোমার যদি বলে যে 1/2 × 1.6 × 10⁻19 কুলম, তাহলে এটাও আধান হবে না। আধান হতে গেলে ইলেকট্রনের মানের পূর্ণ গুণিতক হতে হবে। ইলেকট্রনের মানের কি গুণিতক হতে হবে? পূর্ণ গুণিতক হতে হবে। তাহলে এটা বোঝা গেল। তাহলে আমরা এই থেকে একটা সূত্র পেয়ে গেলাম যে q = ne। এবারে এই সূত্র দিয়ে আমরা কয়েকটা অঙ্ক করব। আচ্ছা, এবার একটা কোশ্চেন দেখো, 16 × 10⁻19 মানের আধান থাকতে পারে কি? 16 × 10⁻19 কুলম মানের আধান থাকতে পারে কি? তাহলে আমরা এই অঙ্কটা করব। এটা কি বলে দিয়েছে? এটা হচ্ছে তোমার কিউ এর মান বলে দিয়েছি। কিউ মানে এটা আধান বলে দিয়েছি, কিউটা আধান আমি বলে দিয়েছি। তাহলে আধানের মান বলে দিয়েছে। আমরা ইলেকট্রনের মান জানি যে মানে 1.6 × 10⁻19, কিউ এর মান বলে দিয়েছে হচ্ছে তোমার 16 × 10⁻19। তাহলে আমরা এখানে বসিয়ে দেবো যে আমরা জানি q = ne, আমরা জানি q = ne। কিউ এর মান কত? 16 × 10⁻19 সমান n এর মান আমরা বের করতে হবে, n ইনটু ইলেকট্রনের মান কত না 1.6 × 10⁻19। এটা মাইনাস দিন হচ্ছে তোমার মানটা বের করার জন্য। তাহলে 10⁻19 10⁻19 কেটে গেল, n সমান কত হবে? 16/1.6। তাই এটা কেটে গেলে উপরে একটা শূন্য বলবে 10। তাহলে 10টা কি পূর্ণ সংখ্যা? 10 পূর্ণ সংখ্যা। তাই এই মানের আধান থাকতে পারে, নিচে লিখে নেব। ওকে, এবার আরেকটা কোশ্চেন। ধর এখানে দিয়ে দিয়েছে যে আচ্ছা এখানে দিয়ে দিয়েছে যে হচ্ছে তোমার 4 × 10⁻19 কুলম 19 কুলম মানের আধান থাকতে পারে কি? তাহলে 4 × 10⁻19 কুলম মানের আধান থাকতে পারে কি? তাহলে আমরা ইলেকট্রনের মান জেনে নিয়েছি যে 1.6 × 10⁻19, আর হচ্ছে তোমার কিউ এর মান বলে দিয়েছে যে হচ্ছে তোমার 4 × 10⁻19, 4 × 10⁻19। আমরা বসিয়ে দেবো q = ne। এখানে লিখে নেবো যে আমরা জানি q = ne। কিউ এর মান কত? 1, কিউ এর মান হচ্ছে তোমার 4 × 10⁻19। 4 × 10⁻19, এটা হচ্ছে তোমার কিউ এর মান, এটা হচ্ছে তোমার মানে আধানের মান, ঠিক আছে। এটা আধানের মান বলে দিয়েছে। এই আধান থাকতে পারে কি জিজ্ঞাসা করেছে, আমরা কিউ এর জায়গায় কিউ এর মান বসিয়ে দেবো সমান n এর মান বের করতে হবে। থাকলো ইলেকট্রনের মান বলে দিল 1.6 × 10⁻19। তাহলে এটা কেটে গেল, n = 4/1.6, দশমিকের জন্য উপরে শূন্য উঠে যাবে, তাহলে হচ্ছে তোমার 40/16। 4 দিয়ে কাটাকাটি করলে না 4 দিয়ে কাটাকাটি করলে আচ্ছা 8 দিয়ে কাটাকাটি করলে 5 আসতে 40, 8 × 2 = 16, 5/2। এটা পূর্ণ সংখ্যা নয়, এটি পূর্ণ
সংখ্যা নয়, এটি পূর্ণ সংখ্যা নয়, এটি পূর্ণ সংখ্যা নয়। তাই এই মানের আধান থাকতে পারে না, এই মানের আধান থাকতে পারে না। 4 × 10⁻19 কুলম্ব এই মানের আধান থাকতে পারে না। ওকে, নেক্সট আরেকটা কোশ্চেন তোমাদেরকে দেব। এই কোশ্চেনের সঙ্গে জড়িত থাকবে ক্লাস 9 এর সূচকের নিয়ম। ওকে, তো ভালো করে মনোযোগ দিয়ে এই কোশ্চেনটা তোমরা করবে। কোশ্চেনটা কি, 9.6 ইন্টু হচ্ছে তোমার 10⁻19, 10⁻19 না, 10⁻18 কুলম্ব এই মানের চার্জ থাকতে পারে কি, তোমরা কোশ্চেন করবে। এর মধ্যে সূচকের নিয়ম জড়িয়ে রয়েছে, এইটুকু বলে দিলাম। এই কোশ্চেনটা তোমরা করবে, এবং যদি না পারো নেক্সট ক্লাসে আমি করে দেবো। ওকে, কুলম্বের সূত্র, কুলম্বের সূত্র কি? আচ্ছা, এতক্ষণ আমরা জেনেছি যে হচ্ছে তোমার দুটি আধান পাশাপাশি থাকলে এদের মধ্যে একটা তড়িৎ বল প্রয়োগ হয়। ঠিক আছে, দুটি আধান যদি পাশাপাশি থাকে তাহলে এদের মধ্যে একটা তড়িৎ বল প্রয়োগ হয়, একটা বল প্রয়োগ হয়। বলকে আমরা এফ দ্বারা ডিনোট করি। ঠিক আছে, কুলম্ব কি বলেছে, কুলম্ব এই বলটার মান কিভাবে বের করব, এই বলটার মান বের করার যে সমীকরণ, সেই সমীকরণটি কুলম্ব দিয়েছে, সেই সমীকরণটি কুলম্ব দিয়েছে। এবং কুলম্বের সূত্রে মানে কুলম্ব যে সূত্রটা দিয়েছে তার দুটো শর্ত আছে। যে শর্ত দুটো কি কি, শর্ত দুটো কি কি? নাম্বার 1, দুটি বিন্দু আধান হতে হবে বা পয়েন্ট চার্জ হতে হবে। দুটি কি হতে হবে, বিন্দু আধান। এতক্ষণ আমরা একটা মেটালের আধান হিসেবে পড়িয়েছি, কিন্তু কুলম্ব যে সূত্রটা দিয়েছে, কুলম্ব যে ফোর্সটা বের করার যে একটা সমীকরণ দিয়েছে, যে ওই মানে তড়িৎ বল, তড়িৎ বল বের করার যে একটা সমীকরণ দিয়েছে, সেই সমীকরণটি দুটি শর্ত দিয়েছে। সেই শর্ত দুটো কি কি? একটা শর্ত হচ্ছে তোমার দুটি আধান বিন্দু আধান হতে হবে, দুটি আধান বিন্দু আধান হতে হবে, বিন্দু আধান হতে হবে, হতে হবে। 2 নম্বর শর্ত কি? 2 নম্বর শর্ত হচ্ছে তোমার বায়ু মাধ্যমে, এই বিন্দু আধান দুটি বায়ু মাধ্যমে থাকতে হবে। বায়ু মাধ্যমে থাকতে হবে কেন, জলের মাধ্যমে থাকলে কেন হবে না, ও সূত্র কেন খাটবে না? কারণ দেখো, দুটি আধান ধরো পরস্পর একটা দূরত্বে আছে, এটা বায়ু মাধ্যমে আছে, বায়ু মাধ্যমে থাকলে এদের মধ্যে একটা ফোর্স হবে, এদের মধ্যে একটা বল প্রয়োগ হবে। বলকে আমরা এফ দ্বারা ডিনোট করি বলে দিলাম। বায়ু মাধ্যমে থাকলে এদের মধ্যে একটা ফোর্স হবে। আবার জলের মাধ্যমে থাকলেও ধরো এটা একটা বায়ু মাধ্যমে আছে। আচ্ছা, নিচে এটা ভালো করে বুঝিয়ে দিই কি। ধরো এই দুটি আধান, এই দুটি আধান বায়ু মাধ্যমে আছে। আবার ওই দুটি আধান জলের মধ্যে আছে, জলের মধ্যে আছে। তখন কি, ওর মাধ্যম জলের মাধ্যম। আবার ওই দুটি আধান কাঁচের মধ্যে আছে, কাঁচের মধ্যে আছে। তাহলে কি, ওর মাধ্যমটা কি, কাঁচ মাধ্যম। দুটো আধান আছে, দুটো আধান আছে, একটা হচ্ছে তোমার বায়ুতে আছে, একটা জলেতে আছে, একটা কাঁচের মধ্যে আছে। সবার কি ফোর্স সমান হবে? জলের মাধ্যমে যে দুটো আধানের মধ্যে যে ফোর্স, যে আকর্ষণ বা বিকর্ষণ বল হবে, সেই বলটা, আর মানে বায়ুর মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল হবে দুটি আধানের মধ্যে, সেই বলটা, আর জলের মধ্যে দুটি আধানের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল হবে, সেই বলটা কি সমান হবে? কোনোদিন না। তাহলে এর ফোর্স, ফোর্স অফ দিস কোনোদিন সমান হবে না, ফোর্স অফ দিস কোনোদিন সমান হবে। মানে এই দুটি বিন্দু আধানের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল হবে, এই দুটি বিন্দু মানে জলের মাধ্যমে বিন্দু আধানের মধ্যে যে আকর্ষণ বিকর্ষণ বল হবে, এবং কাঁচের মাধ্যমে দুটি মানে বিন্দু আধানের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল হবে, সেই বল কোনোদিন এক হবে না। ঠিক আছে, তো যদি মানে অন্য মাধ্যমে দুটি আধান থাকে, আর যদি বলে যে ফোর্স বের করো, ধরো হচ্ছে তোমার এই জলের মাধ্যমে দুটি আধান আছে, জলের মধ্যে দুটি আধান আছে, জলের মধ্যে যদি দুটি আধান থাকে,
আর তাদের মধ্যে যদি ফোর্স বের করতে বলে, তাহলে কুলম যে সমীকরণটা দিয়েছে সেই সমীকরণটা এখানে খাটবে না। কুলম যে সমীকরণটা দিয়েছে সেই সমীকরণটা এখানে খাটবে না। কুলম যে সমীকরণটা দিয়েছে সেই সমীকরণটা শুধু বায়ু মাধ্যমের ক্ষেত্রে। তাহলে কুলম্বের সূত্রের যে শর্ত দুটো, তার মধ্যে একটা শর্ত হচ্ছে দুটি আধান বিন্দু আধান হতে হবে, আর দ্বিতীয় শর্ত দুটি আধান বায়ু মাধ্যমে হতে হবে বা শূন্য মাধ্যমে হতে হবে। বা শূন্য মাধ্যমে থাকতে হবে। তাহলে দুটো শর্ত দিলাম। এবার আসি কুলম্বের সূত্রটা কি। কুলম্বের সূত্রটা মানে কুলম্ব যে ফোর্সের যে একটা সমীকরণ দিয়েছিল, মানে বল বের করার যে একটা সমীকরণ দিয়েছিল, তড়িৎ বলটা বের করা, যে দুটি আধানের মধ্যে যে তড়িৎ বলটা, যে একটা তড়িৎ বল বের করার যে সমীকরণটা দিয়েছিল সেই সমীকরণটা কি। শর্ত আমরা জেনে গেলাম, এবার সমীকরণটা। প্রথমে আমরা একটা বিন্দু আধানকে ধরে নিলাম Q1, আর একটা বিন্দু আধানকে ধরে নিলাম Q2, এবং এরা কোন মাধ্যমে আছে? বায়ু মাধ্যমে আছে। এরা কোন মাধ্যমে আছে? বায়ু মাধ্যমে আছে। এবং এদের মধ্যবর্তী যে দূরত্বটা, সেই দূরত্বটাকে মনে করে নি আর, এবং এদের মধ্যে যে যে বল ক্রিয়াশীল হবে, এদের মধ্যে যে ক্রিয়াশীল বল, সেই বলটি আমরা মনে করে নি F। ওকে, তাহলে কুলম্ব কি বলছে যে বায়ু মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল, আমরা জানি না যে এটা আকর্ষণ বল হবে কি বিকর্ষণ বল, আমরা জানি না। তো মানে আমরা সেই সূত্র সেটা জানি তো, যে পজিটিভ পজিটিভ হলে বিকর্ষণ, নেগেটিভ নেগেটিভ হলে বিকর্ষণ, তারপরে হচ্ছে তোমার পজিটিভ নেগেটিভ হলে আকর্ষণ, এটা আমরা জানি। তো সেই হিসেবে আমরা জানি না যে আকর্ষণ বল হবে কি বিকর্ষণ বল হবে। তাহলে কুলম্ব যেটা বলেছে যে দুটি বিন্দু আধানের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ যে বলটি হবে, সেই বলটি আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতি হবে। তাহলে F ইজ প্রপোর্শনাল টু আধান দুটির গুণফল কি, Q1 Q2, এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব R, সেই R এর বর্গ মানে কি স্কয়ার, ব্যস্তানুপাতি মানে 1/, তাহলে এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি হবে। এটা হচ্ছে তোমার কুলম্বের সূত্রটি বিবৃতি করা হলো। তাহলে কুলম্বের সূত্রটা কি লিখে নি। তাহলে কি সূত্রটা কি না, বায়ু মাধ্যমে, এটা সবার প্রথমে লিখতে হবে যে বায়ু মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল, দুটো বিন্দু আধানের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল, আমরা জানি না যে এটা প্লাস এটা মাইনাস কি এটা প্লাস এটা প্লাস, আমরা জানি না, আমরা পরবর্তীতে লিখে নেব। তো এখন আমরা জানি যে দুটো বিন্দু আধান আছে, সেটা পজিটিভ আধান কি নেগেটিভ আধান আমরা জানি না, সেই জন্য আমরা লিখলাম আকর্ষণ অথবা বিকর্ষণ বল। প্রথমে আমাদের তো অবশ্যই করে লিখতে হবে বায়ু মাধ্যমে, কারণ কুলম্বের সূত্রটি বায়ু মাধ্যমের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে বায়ু মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে, সেই বলটি আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতিক, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব, সেই দূরত্বটার বর্গের ব্যস্তানুপাতিক। এবারে তাহলে আমরা একত্রিত করে কি লিখতে পারি, F is proportional to Q1 Q2 divided by R square। তাহলে F is equal to, প্রপোর্শনালটা তুলে দিলে একটা কনস্ট্যান্ট বসবে K is Q1 Q2 divided by R square। K মানে কি 1/4 pi epsilon naught into Q1 Q2 by R স্কয়ার। এই এপসাইলন নটটা হচ্ছে তোমার বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। কেন আমি এতক্ষণ মাধ্যম সম্পর্কে কিছু বললাম, কারণ এই বায়ু মাধ্যমে তড়িৎ ভেদ্যতার একটা মান আছে। কাঁচের মাধ্যমে তড়িৎ ভেদ্যতার মান আলাদা, আবার জলের মাধ্যমে তড়িৎ ভেদ্যতার মান আলাদা। কুলম্ব হচ্ছে তোমার এই বায়ু মাধ্যমে তড়িৎ ভেদ্যতার মানের জন্য কেবল বায়ু মাধ্যমে ভেদ্যতার মানটা যেহেতু বলে দিয়েছে, বায়ু মাধ্যমে ভেদ্যতার মান কি বা হচ্ছে তোমার মানে এপসাইলন নটের মান কি 8.8
0.54 ইন্টু 10⁻⁻12। এটা হচ্ছে তোমার বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। সেই জন্য কুলম্ব এই সূত্রটি কেবল বায়ু মাধ্যমের জন্য মানে এই সমীকরণটি দিয়েছি, বায়ু মাধ্যমের জন্য এই সমীকরণটি দিয়েছি, অন্য মাধ্যমে হবে না। ওকে, তাহলে এবার হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার যদি বলে যে কুলম্বের সূত্রটি বিবৃতি করো, তাহলে আমরা এইটা পুরো বসিয়ে দেবো। ওকে, এবারে হচ্ছে তোমার কুলম্বের মানে সূত্র দ্বারা, মানে সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ আর এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি আমরা লিখবো। ওকে, আমরা কি জানি যে, আমরা জানি যে কুলম্বের সূত্রটি হচ্ছে তোমার এফ ইজিক্যাল টু হচ্ছে তোমার কে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। এটা আমরা জানি কুলম্বের সূত্র। সিজিএস পদ্ধতিতে কে এর মান 1। সিজিএস পদ্ধতিতে কে এর মান কত? 1। তাই সিজিএস পদ্ধতিতে F is equal to Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রের সমীকরণটি কি? সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রের সমীকরণ হচ্ছে এটা। তাহলে যদি বলে যে সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রের সমীকরণটা কি, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রের সমীকরণ। সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রের সমীকরণ। সমীকরণ বা গাণিতিক রূপ। সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এবার আমরা কি করব? এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ করব। এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এটা আমরা বের করব। তাহলে আমরা কি জানি না, F is equal to K into Q1 Q2 divided by R square। এটা আমরা জানি। F is equal to 1/4 pi epsilon naught into Q1 Q2 divided by R square। আর SI পদ্ধতিতে হচ্ছে তোমার আমরা এপসাইলন নট এর মানটাও আমরা জেনে আছি 8.854 into 10 to the power -12। এটা হচ্ছে তোমার মানে এসআই পদ্ধতিতে হচ্ছে তোমার মানে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতার মান। তাহলে আমরা প্রথমে 1/4 পাই এপসাইলন নট এর মানটা বের করে নেব। 1/4 পাই এপসাইলন নট এর মান কত? 1/4 আর পাই এর মান কত? 22/7 ইন্টু এপসাইলন নট এর মান বসে দেবো 8.854 ইন্টু 10 to the power -12। তাহলে এটা কি হবে? হচ্ছে তোমার উপরে 7 চলে যাবে 7 ইন্টু 10 to the power, আর এটা মাইনাসটা উপরে গেলে মানে প্লাস হয়ে যাবে 12 ডিভাইডেড বাই 4 ইন্টু 22 ইন্টু 8.54 এটা হয়ে যাবে। এটা যদি আমরা কাটাকাটি করি ক্যালকুলেটারে ফেলে, তাহলে নিয়ারেস্ট ইজ ইকুয়াল টু 9 ইন্টু 10 to the power 9 আসবে। তাহলে এটা হচ্ছে তোমার 1/4 পাই এপসাইলন নট এর মান 9 ইন্টু 10 to the power 9। ক্যালকুলেটর ফেলে নিয়ারেস্ট আসবে, নিয়ারেস্ট ইজ ইকুয়াল টু, তাহলে F is equal to 1/4 পাই এপসাইলন নট এর জায়গায় আমরা 9 ইন্টু 10 to the power 9 বসিয়ে দেব। 9 ইন্টু 10 to the power 9 ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার।
তাহলে এটাই হচ্ছে এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ বা এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের সমীকরণ। এটা কি? এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ বা এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের সমীকরণ। এই সমীকরণ দুটো দেওয়ার ফলে কি সুবিধা হয়েছে আমাদের? এই সমীকরণ দুটো যে দিয়েছে তার ফলে আমাদের কি সুবিধা হয়েছে? তাহলে একটু অঙ্ক দিলাম যে দুটি বিন্দু আধান, একটা হচ্ছে তোমার 9 ইএসইউ, একটা হচ্ছে তোমার 2 ইএসইউ। এই দুটি বিন্দু আধান পরস্পর 3 সেন্টিমিটার দূরে অবস্থিত, পরস্পর 3 সেন্টিমিটার দূরে অবস্থিত। তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল কত হবে? এদের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল কত হবে? তাহলে একটি আধান বলে দিয়েছে 9 ইএসইউ, এটাও সিজিএস একক। আরেকটি আধান বলে দিয়েছে 2 ইএসইউ, এটাও সিজিএস একক। এবং মিটারের সিজিএস একক আমরা জানি সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার বলে দিয়েছে। এবং এদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে? আমরা কি জানি না, সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রের সমীকরণ বা সিজিএস পদ্ধতি কুলম্বের সূত্রের গাণিতিক রূপ F is equal to Q1 Q2 divided by R স্কয়ার। তাহলে ফোর্সটা আমরা খুব সুন্দর বের করে নেবো। Q1 মানে কত? 9, Q2 মানে কত? 2 ডিভাইডেড বাই Q মানে 1 Q2 বের করলাম, আর এটা হচ্ছে তোমার R, R এর মান কত? 3, তাহলে 3 এর স্কয়ার। তাহলে আমরা 9 ইন্টু 2 ডিভাইডেড বাই তোমার 3, 3 এর স্কয়ার মানে 9, 9 9 কেটে যাবে। তাহলে এখানে 2, আর বলের একক কি? ডাইন, বলের একক ডাইন, তাহলে 2 ডাইন, বলের সিজিএস একক ডাইন। তাহলে এখানের ক্রিয়াশীল বলটি হবে 2 ডাইন। এবারে আমরা মানে ওই সেম অঙ্ক এসআই পদ্ধতিতে একটি করবো, মানে এসআই একক ইউনিট দিয়ে করবো, ঠিক আছে? তো যদি এখানে ইউনিটটি এখানে এটার বদলে এটা যদি হচ্ছে তোমার 4 কুলম, এটা 9 কুলম, আর এটা 3 মিটার, 3 মিটার দেয়, মানে কি সবকটা ইউনিট আমরা এসআই পদ্ধতিতে করে নিলাম। তাহলে কি এটা হচ্ছে তোমার 9 কুলম, এটা কত? 4 কুলম, 4 কুলম, আর এটা তখন হয়ে যাবে 3 মিটার। এবার আমরা অঙ্ক করব। এবার তাহলে এটা কি যা না, মানে যেহেতু তোমার এটা মানে দুটো পয়েন্ট চার্জ এসআই পদ্ধতিতে আছে, তারপরে হচ্ছে তোমার মানে এদের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটাও এসআই পদ্ধতিতে আছে মিটার। তাহলে আমরা এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের যে সমীকরণটি, F সমান সমান 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার। এটা এই সূত্রটা লাগাবো, মানে বল, ক্রিয়াশীল বলটা। তাহলে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু কিউ এর মান কত? 9 ইন্টু আরেকটা কিউ এর মান কত? 4 ডিভাইডেড বাই 3 এর স্কয়ার মানে কত? 9। তাহলে এটা কত হবে? 9 9 কেটে যাবে। তাহলে 4 ইন্টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, তাহলে 4 9 36, 36 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এত ডাইন। তাহলে আমরা মানে এই দুটো সূত্র দিয়ে, এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের যে গাণিতিক রূপ, সেই সূত্র দিয়ে একটা অঙ্ক করালাম, সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রের যে গাণিতিক রূপ, সেই মানে সমীকরণটা দিয়েও একটা অঙ্ক করালাম। এবার আমরা যাব একক আধান সম্পর্কে। একক আধান কি? আচ্ছা, একক আধান কি? একক আধান দুই ধরনের, একটা সিজিএস পদ্ধতিতে একক আধান হবে, আর একটা এসআই পদ্ধতিতে একক আধান হবে। এবারে সিজিএস পদ্ধতিতে একক আধান কি? একক আধান মানে কি? আধানের মান 1 কখন হবে? আধানের মান মানে কিউ এর মানটা 1 কখন হবে? তাহলে কিউ এর মানটা 1 হওয়ার শর্তটা কি? না, প্রথমত হচ্ছে তোমার দুটো আধান সমান হতে হবে। দুটো আধান, এটা যদি কিউ হয় এটাও কিউ হবে, মানে কি? Q1 মানে সিজিএস পদ্ধতিতে একক আধান, তাই তো? লিখে নিয়ে সিজিএস পদ্ধতিতে একক আধান, সিজিএস পদ্ধতিতে একক আধান। তাহলে কি দুটো আধান সমান হতে হবে। তাহলে Q1 Q2 সমান সমান কিউ, দুটো আধান সমান হতে হবে। এবং এদের মধ্যবর্তী যে বলটি আকর্ষণ বা বিকর্ষণ বলটি, সেই বলটির মানও 1 হতে হবে।
এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব, বলটি এক ডাইন, যেহেতু আমরা সিজিএস পদ্ধতিতে করছি, সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন, তাহলে বলটি এক ডাইন হতে হবে এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বটা ও এক, দূরত্ব আরটাও 1 সেন্টিমিটার হতে হবে। হলে আমরা দেখবো যে কিউ এক হচ্ছে কিনা। তাহলে আমরা কি জানি না, এফ ইজ ইকুয়াল টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। এটা হচ্ছে তোমার মানে সিজিএস পদ্ধতিতে বলের যে সমীকরণটা, সেটা হচ্ছে তোমার এফ ইজ ইকুয়াল টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে এফ এর মান কি 1 বসিয়ে দিলাম, Q1 Q2 দুটো সব কিউ হয়ে যাচ্ছে, কিউ ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার মানে 1 এর স্কয়ার। তাহলে দুটো কিউ এর জন্য কিউ এর স্কয়ার, তাহলে কিউ এর স্কয়ার সমান সমান 1, এটা এপারে দিলে 1 সেই একই। তাহলে কিউ ইজ ইকুয়াল টু 1। তাহলে সূত্রটা আমরা লেখার সময় কেমন লিখবো, সিজিএস পদ্ধতিতে দুটি সমজাতীয় আধান, যেহেতু দুটো আধান সমান, সিজিএস পদ্ধতিতে দুটি সমজাতীয় আধান পরস্পর যদি 1 সেন্টিমিটার দূরত্বে থেকে এক ডাইন বল প্রয়োগ করে, তাহলে তাকে আমরা একক আধান বলবো। তাহলে আরেকবার বলি, সিজিএস পদ্ধতিতে দুটি সমজাতীয় আধান দুটি একই আধান হতে হবে। সিজিএস পদ্ধতিতে দুটি সমজাতীয় আধান যদি পরস্পর 1 সেন্টিমিটার দূরত্বে থেকে এক ডাইন বল প্রয়োগ করে, তাহলে তাকে আমরা বলবো একক আধান। লিখে নি, আচ্ছা একক আধান দুই ধরনের হয়, একটা সিজিএস পদ্ধতিতে হয়, একটা এসআই পদ্ধতিতে। যদি পরীক্ষাতে পড়ে যে মানে সিম্পল যদি পড়ে যে একক আধান কাকে বলে লেখো, তাহলে আমরা সিজিএস পদ্ধতিটা লিখে দেবো, কারণ সিজিএস পদ্ধতিতে একক আধানের সংজ্ঞাটা খুব সহজ হয়ে যায়। যদি ডেডিকেটেড করে বলে যে এসআই পদ্ধতিতে একক আধান কাকে বলা হয়, তাহলে আমরা লিখবো, সেটার জন্য আমরা এসআই পদ্ধতিতে একক আধান কাকে বলে সেটা আমরা প্রথমে বুঝিয়ে দেবো। এসআই পদ্ধতিতে একক আধান কাকে বলা হয়। আচ্ছা এটা কেটে দিলাম কেন, কিউ দূরত্ব। আচ্ছা এবারে এসআই পদ্ধতিতে কি হবে না, ওই দুটি সমজাতীয় আধান হতে হবে, অবশ্যই দুটি সমজাতীয় আধান হতে হবে, Q1 সমান সমান Q2 সমান সমান কিউ, দুটো কিউ হতে হবে এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব, যে আরটা, এর মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্ব 1 মিটার হতে হবে। কিন্তু এদের মধ্যে ক্রিয়াশীল বলের মানটি তখন 9 ইন্টু 10⁻9 হতে হবে, তবে এটি একক আধান হবে। কেন 10⁻9 ইন্টু 10⁻9 হতে হবে? কারণ একক আধান মানে আমরা কি জানি যে কিউ এর মানে 1 হলে একক আধান। তাহলে কিউ এর মানে আমরা তো মানে দুটি সমজাতীয় আধান হচ্ছে, তাহলে আমরা জানছি যে কিউ ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার, আর এর মান আমরা 1 ধরে নিচ্ছি, 1 এর স্কয়ার সমান সমান হচ্ছে তোমার ফোর্স এফ। তাহলে ফোর্স সমান সমান এফ। আচ্ছা আমরা এফ সমান সমান মানে হচ্ছে তোমার এসআই পদ্ধতিতে ফোর্স সমান সমান আমরা কি জানি, 9 ইন্টু 10⁻9 ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার, এটা আমরা জানি। তাহলে আমরা এফ সমান সমান 9 ইন্টু 10⁻9 ইন্টু কিউ এর মান কত, কিউ এর দুটো কিউ সমান, তাই কিউ এর স্কয়ার আর আর এর মান 1, যার জন্য আর এর স্কয়ার হলো, তাহলে এফ ইজ ইকুয়াল টু 9 ইন্টু 10⁻9। একক আধান যদি আধানের মান 1 হয়, তাহলে এটাও 1 এর স্কয়ার মানে এটা কিছু না, তাহলে ফোর্স সমান সমান 9 ইন্টু 10⁻9 যদি হয় তবেই একক আধান হবে। তাহলে এটা বোঝা গেল যে 9 ইন্টু 10⁻9 যদি হয় ফোর্স, তবে মানে এটা হচ্ছে তোমার এসআই পদ্ধতিতে যদি এই বলটি 9 ইন্টু 10⁻9 হয়, তাহলে এটি মানে হচ্ছে তোমার একক আধান হবে। তাহলে সূত্রটা কি না, এসআই পদ্ধতিতে দুটি সমজাতীয় আধান, সূত্র কি মানে সংজ্ঞাটা কি না, এসআই পদ্ধতিতে দুটি সমজাতীয় আধান
যদি পরস্পর 1 মিটার দূরত্বের থেকে 9 × 10⁹ নিউটন ক্রিয়াশীল বল প্রয়োগ করে, তাহলে তাকে বলবো আমরা একক আধান। তাহলে সূত্রটা কি আরেকবার না, এসআই পদ্ধতিতে, যেহেতু এটা এসআই পদ্ধতিতে দুটি সমজাতীয় আধান যদি পরস্পর 1 মিটার দূরত্বে থেকে 1 মিটার দূরত্বে থেকে 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করে, তাকে একক আধান বলে। কি বলেছি, দুরকম ভাবে কোশ্চেন পড়তে পারে, একটা শুধু একক আধান পড়তে পারে, আর একটা পরীক্ষায় কোশ্চেন পড়তে পারে যে এসআই পদ্ধতিতে একক আধান কি। যদি এসআই পদ্ধতিতে একক আধান কি লিখতে বলে, তাহলে আমরা এটা লিখে দেবো যে এসআই পদ্ধতিতে দুটি সমজাতীয় আধান যদি পরস্পর 1 মিটার দূরত্বে থেকে 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করে, তাকে একক আধান বলে। তাহলে একক আধান সম্পর্কে আমাদের ক্লিয়ার হলো। আজকে এই পর্যন্ত থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে।